দূরদেশে বসবাসকারী বাংলাদেশিদের কথা বলছে ডিবিসি নিউজ। তাদের সুখ দুঃখ, হাসি কান্না, আশা নিরাশার কথা সবার সামনে তুলে আনতে আমাদের আয়োজন দূরদেশে সুখ দুঃখ। বিদেশের মাটিতে বাংলাদেশের এই মানুষগুলো মূলত যাচ্ছেন কাজের সন্ধানে, আর সেজন্য শেষ সম্বলটুকু পর্যন্ত ব্যয় করেন অনেকে। সেখানে অক্লান্ত পরিশ্রমের অর্থে পরিবারের মুখে ফোটান হাসি, আর তাদের পাঠানো রেমিটেন্সে দেশের অর্থনীতি হয় সমৃদ্ধ। অবশ্য দালালদের খপ্পরে পড়ে কেউ কেউ হন নিঃস্ব পর্যন্ত। অন্যদিকে অনেক বাংলাদেশি নিজ গুণে দেশের নাম করছেন উজ্জ্বল। আমরা সেই সব মানুষের সবার কথাই বলবো এই আয়োজনে। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি মজুমদার জুয়েল। মালয়েশিয়ায় আবার যেতে পারবেন শ্রমিকরা, বেশ আনন্দের খবরই বটে। কিন্তু যে অভিযোগে দুদিন পর পর বন্ধ হয়ে যায় বাংলাদেশের তৃতীয় বৃহত্তম এই শ্রমবাজারটি, সেই সিন্ডিকেটের কি হবে? এরই মধ্যে প্রভাবশালীরা নাক গলানো শুরু করার অভিযোগে বায়রার দুই গ্রুপে হয়েছে হাতাহাতি পর্যন্ত। শ্রমিকরাও মাঠে সক্রিয়, দাবি সিন্ডিকেট বন্ধ করতেই হবে। মালয়েশিয়া বাংলাদেশের তৃতীয় বৃহত্তম শ্রম বাজার, অথচ কদিন পরপরই এই বাজারটিতে শকুনের চোখ পড়ে যেন। একবার খোলে তো কদিন আবার হয় বন্ধ। এভাবেই লুকোচুরি খেলা চলছে। তার উপর গেল বছর সব ঠিক থেকেও যেতে পারেনি প্রায় 18,000 শ্রমিক। তা নিয়ে এখনো চলছে ক্ষোভ বিক্ষোভ। এ সবই যে সিন্ডিকেটের থাবা তা মেনে নিয়েছে বর্তমান সরকারও। শক্তিশালী ফ্যাসিস্ট সরকারকে বিতাড়ন করা গেলেও এই সিন্ডিকেটকে কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না। এরই মধ্যে গেল বৃহস্পতিবার সুখবর দিলেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা। জানালেন আটকে পড়াদের মধ্যে প্রায় 8,000 জনকে শিগগিরই নেবে মালয়েশিয়া সরকার। এটা নাম্বার ছিল 17,000-এর মতো। তো এটা ভিত্তিতে আমরা অনেক আলোচনা করেছি। তো তারা বলেছে তারা ব্যাচ ওয়াইজ নিবে। তো প্রথম ব্যাচ হিসাবে 7,926 জনের তালিকা ওনারা চূড়ান্ত করেছেন, এবং এটা খুব অল্প সময়ের মধ্যে ওনাদেরকে মালয়েশিয়াতে কাজ করার সুযোগ দেওয়া যাবে। এই প্রক্রিয়া শুরু করে দিয়েছেন ওনারা। আমরা বিভিন্ন সূত্রে জেনেছি আগামী কয়েক মাসে মালয়েশিয়া 1 থেকে 1.5 লক্ষ বিদেশি শ্রমিক নিতে পারে। তো আমাদেরকে মালয়েশিয়ার যে ইন্টেরিয়র হিউম্যান রিসোর্স মিনিস্টার আছে, উনি আশ্বস্ত করেছেন লোক দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। আরও জানানো হয় অনেক শ্রমিক নেবে মালয়েশিয়া সরকার, যাতে অগ্রাধিকার পাবে বাংলাদেশ। তবে এখানে কি থেমে গেল? বোধ করি না, কারণ এর পরপরই শ্রমিকরা আবার নামলেন মাঠে। এবারের দাবি সিন্ডিকেট নির্মূলের। আর সোমবার বায়রার এক সভায় সিন্ডিকেট প্রশ্নে দুপক্ষ হামলে পড়ে একে অপরের বিরুদ্ধে। অভিযোগ ওঠে মালয়েশিয়ার শ্রমবাজার ঘিরে নতুন করে সক্রিয় হয়ে উঠছে একটি চক্র। যারা সিন্ডিকেটের মূল হোতা যারা আছে, তারাও বিভিন্নভাবে সরকারকে ভুল বুঝিয়ে এটা ভিন্ন খাতে নেওয়ার একটা অপচেষ্টা তারা করছে। নুর আলী, স্বপন, আমিনুর সহ সিন্ডিকেটদের আমার সরকারের কাছে আকুল আবেদন, এই সিন্ডিকেটদেরকে আইনের আয়তায় আনা হোক। সিন্ডিকেট যে শুধু বাংলাদেশি সক্রিয় তা কিন্তু নয়। মালয়েশিয়ায়ও বাংলাদেশি বংশোদ্ভূত এক মালয় নাগরিকের নেতৃত্বে গড়ে উঠেছে সিন্ডিকেট। তাদের মারানো এত সহজ হবে কিনা তাও বড় প্রশ্ন। ডিবিসি নিউজ ডেস্ক। একটা ছোট প্রতিবেদন আমরা দেখালাম, এ বিষয়ে আরও কথা বলবো। আমাদের সঙ্গে অতিথি হিসেবে যুক্ত হচ্ছেন অভিবাসন বিশেষজ্ঞ আরমান পারভেজ মুরাদ, আছেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী এবং কমিউনিটি নেতা মোহাম্মদ মিনহাজ মন্ডল, এবং আছেন বায়রার সহসভাপতি, সাবেক সহসভাপতি AK-M মোয়াজ্জেম হোসেন। আপনাদের তিনজনকে স্বাগত জানাই, কৃতজ্ঞতা আপনাদের প্রতি, আপনাদের আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। শুরুটা একটু AK-M মোয়াজ্জেম হোসেনকে দিয়ে শুরু করতে চাই, কারণ আপনার বক্তব্য একটু শুনলাম আমরা প্রতিবেদনে। সিন্ডিকেট 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 শুনতে শুনতে আমাদের কান ঝালাপালা। গত 15 বছর ধরে শুনছি, গত 9 মাস ধরেও শুনছি, সামনেও শুনতে হবে। কেন ভাঙা যাচ্ছে না কেন, বিশেষ করে মালয়েশিয়ার বাজার সম্পর্কে? আসলে মালয়েশিয়া আমাদের একটা অত্যন্ত বড় মার্কেট, বৃহত্তম মার্কেট জনশক্তি রপ্তানির ক্ষেত্রে। ম্যাডাম খালেদা জিয়া যখন 1993-তে যখন এই ক্ষেত্রটা মালয়েশিয়ার শ্রমিক রপ্তানির ক্ষেত্রটা শুরু করে দেন, তখন সর্বপ্রথম আমি পাঠিয়েছিলাম পরপর 3টা কোম্পানিতে, শ্রী সিঙ্গলার, সিম এবং লাইনিং কুলিং টাওয়ার, এবং 3টা কোম্পানিতে আমি লোক পাঠিয়েছিলাম। তখন শুরু করেছিলাম মাত্র 25,000 টাকা দিয়ে। তখন মানে ইয়ে ছিল না, 25,000 টাকা দিয়ে শুরু করেছিলাম। এবং 2008 সালে আমি সর্বশেষ মালয়েশিয়ার লোক পাঠাই, এবং সেই সময় আপনার কনস্ট্রাকশন ফ্যাক্টরিতে নিয়েছি 1 লক্ষ টাকা, এবং প্লান্টেশন এবং এগ্রিকালচার নিয়েছি 60 থেকে 70,000 টাকা। সেইটা আইসা এই
মানে রুল আমিন স্বপন এবং নূর আলী এবং দাতু আমিন নূর। মালয়েশিয়াতে স্বপন এবং নূর আলী, স্বপন এবং দাতু আমিন নূর এই সিন্ডিকেটের ক্ষেত্র সৃষ্টি করে, মানে যেন তারা এককভাবে সীমিত সংখ্যক 10 জনের লোক পাঠাতে পারে। এবং এইটা নূর আলীকে দিয়ে। সেটা কবে থেকে শুরু হলো মোয়াজ্জেম হোসেন? সিন্ডিকেটটা 2016 সালে। 16 সাল থেকে? আচ্ছা, 16 সাল থেকে সিন্ডিকেট, কারণ 9 সালে বন্ধ হয়ে যায়, 16 পর্যন্ত এই সিন্ডিকেটের কারণেই এই সময়টা বন্ধ ছিল। এবং তারা এই স্বপন এবং নূর আলী এবং দাতু আমিন নূর এই সিন্ডিকেটটা করে মালয়েশিয়ার কিছু প্রভাবশালী লোকের সহযোগিতায়। এবং কিভাবে প্রবেশ করে এটা আমি ওইদিকে বিস্তারিত যাচ্ছি না। এখানে অসৎ উদ্দেশ্য ছিল, অসৎ উপায় ছিল, যার পরিপ্রেক্ষিতে যেই লোকটা আমরা সর্বশেষ লোক পাঠাইছি মাত্র 1 লক্ষ টাকায়, 60,000-70,000 টাকায়, সেই লোকগুলাই 2016 সালে এই স্বপন, নূর আলী, দাতু আমিন নূর এই সিন্ডিকেট করে তারা সেই লোকগুলাই গেছে আপনার 5.5 থেকে 6 লক্ষ টাকায়। এবং শুধু এই ক্ষেত্র এই যেখানে ছিল 80-90 হাজার থেকে 1 লক্ষ টাকা, সেখানে তারা করছে 5.5 থেকে 6 লক্ষ টাকা। এবং কেন হয়েছে? শুধু সিন্ডিকেট কারণে। এবং এখানে মজার ব্যাপার হলো কি, দেখেন এরা চুজ করছে 10 জন, এই 10 জনের ভিতরে 7 জনই তারা মানে এই 16 সালের আগে একটা লোক মালয়েশিয়াতে পাঠিয়ে দেয়, একটা লোক পাঠিয়ে। এই লোকগুলাকে শুধু অসৎ টাকার বিনিময়ে এগুলো করছে। কারণ আমরা যতটুকু জেনেছি এই 10 জনকে সিন্ডিকেটে অন্তর্ভুক্তি করার জন্য প্রত্যেকের কাছ থেকে ওই সময় 3 কোটি টাকা করে নিয়েছে চাঁদা, 3 কোটি টাকা শুধু নামে অন্তর্ভুক্তি করার জন্য। এবং এই পুরো টাকাটাই কিন্তু মানে 3 কোটি করে 10 জনের 30 কোটি টাকা, এই টাকাটা পুরোই পাচার হয়েছে মালয়েশিয়া পুরোটাই। কারণ এইটা ওই ওখানকার যে কাউন্টার পার্ট আছে দাতু আমিন নূর এবং তার যে কাউন্টার সাথী ভাইরা, তারা এই টাকাটা বাগবাটোয়ারা করে রেখেছে। ওকে, আমি সে জায়গাটা আপনার কাছে আবার আসবো, যে সেখানকার মালয়েশিয়া যে সিন্ডিকেট আছে সেটা এবং সেটার সাথে আপনাদের এখানকার যে বাংলাদেশের যে সিন্ডিকেট সেটা সম্পর্ক। আমি একটু আরমান পারভেজ মুরাদ, আপনি বেশ কয়েক বছর মালয়েশিয়াতে কাজ করে এসেছেন, সরাসরি এই শ্রমিকদের নিয়ে কাজ করেছেন। আমার কথা হচ্ছে, এই যে মোয়াজ্জেম হোসেন সাহেব বললেন 5.5 লাখ 6 লাখ টাকা দিয়ে গিয়ে একটা শ্রমিক মালয়েশিয়ায় ধরেন 5 বছরের জন্যই গেল, কয় টাকা কামাই করবে? এই টাকাটা কি উঠবে? এটা কি ভাবেন ওরা যারা যাচ্ছেন? ধন্যবাদ, সুন্দর একটা প্রশ্ন। মালয়েশিয়ায় যেটা দেখলাম যে এত টাকা খরচ করে যাওয়াটা, মানে যদি কম্পারিজন করা যায় যে নেপাল, ইন্ডিয়া বা সারাউন্ডিং কান্ট্রিদের সাথে, তাহলে বাংলাদেশের এই টাকাটা অনেক বেশি। এবং ওইখানে 1500 যদি হয় বেসিক বেতন, তাহলে এই 1500 রিঙ্গিত করে হলে ওর থাকা, খাওয়া এবং টাকা ওঠাতে ওর 2-3 বছর চলে যায়। এবং শ্রমিক ওখানে টাকা রোজগার করে সেটাকে দেশে পাঠাবার জন্য নিজেরা খুবই স্যাক্রিফাইস করে। খাওয়া দাওয়া করে না, শ্যাম্পু সাবান কেনে না, কাপড় চোপড় ধয় না, কোনো রকম ভাবে জীবন চালাচ্ছে এবং কষ্টের টাকাগুলো সব দেশে পাঠাচ্ছে। তো এটা খুবই দুঃখজনক যে একটা সিন্ডিকেটের কারণে এই যে মোয়াজ্জেম সাহেব বললেন যে এত অল্প টাকা থেকে এত টাকা হয়ে গেল। তো ওর যে জমি বেঁচে যাচ্ছে বা এই যে 5 লাখ 6 লাখ টাকা উঠাইতে যে তার 2 বছর চলে যাচ্ছে। এবং তারপরে ওইখানেও অনেক ধরনের সিন্ডিকেট, মালয়েশিয়ায় অনেক ধরনের সমস্যা। যেমন এর আগে ছিল এমআরপি পাসপোর্ট। এমআরপি পাসপোর্ট 3 বছর পরই রিনিউ করার জন্য জমা দিতে হয়, কারণ 18 মাস সময় রেখে ভিসার জন্য অ্যাপ্লাই করতে হয়। সেক্ষেত্রে এই পাসপোর্ট পাওয়া নিয়েও একটা খুবই কঠিন ব্যাপার। এটাও একটা বড় সিন্ডিকেট। এবং তাদের যে ওইখানে বৈধভাবে থাকার যে ব্যাপারটা, সেটাই অনিশ্চিত। এবং আমি দেখেছি যে আমার প্রবাসী ভাইরা, যাদেরকে আমরা রেমিটেন্স যোদ্ধা বলছি, তাদের প্রতি আমরা যে তাদেরকে নিয়ে আমরা যে প্রতারণা করছি, আমরা যে তাদেরকে সবসময় ঠকাচ্ছি, এবং তারা একটু শিক্ষা দীক্ষা কম, গ্রামগঞ্জ থেকে বেশি গেছে, এবং দুনিয়াদারি সম্পর্কে তাদের অভিজ্ঞতাও অনেক কম। তো এই সুযোগগুলো নিয়ে আমরা বাঙালিরাই এত বেশি ওইখানে প্রতারণা করি এবং শ্রমিকদেরকে এত বেশি কষ্টে রাখি যে আমরা রেমিটেন্স যোদ্ধা বলছি ঠিকই, কিন্তু শুধু শব্দগুলোই বলছি, কিন্তু তাদের প্রতি সম্মান প্রদর্শন হচ্ছে না, তাদের প্রতি ন্যায় বিচার হচ্ছে না। তো এটা খুবই দুঃখজনক যে একজন শ্রমিক যে দেশকে সমৃদ্ধ করছে এবং তার পরিবারকে সমৃদ্ধ করছে,
এবং তার জীবনটা পুরোটাই এই কষ্টের মধ্যে দিয়ে দিচ্ছে। মালয়েশিয়ায় যে রোদ, সেই রোদের মধ্যে সারাদিন কাজ করে যে 50 রিঙ্গিত রোজগার করে, সেটা যে কত কঠিন সেটা ওইখানে যারা কাজ করে তারাই জানে। তো এই 50 রিঙ্গিত সে প্রতিদিন রোজগার করছে হয়তোবা, বা ওভারটাইম করলে আরেকটু বেশি। তো এই যে কষ্টের টাকাটা, সেটাও আমরা এই সিন্ডিকেট, আমরা এই দালাল, আমরা বিভিন্নভাবে তাদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছি। জি, আমি একটু আসবো এটা আপনার কাছে, খুবই আপনার কাছে আবার মর্মান্তিক এবং আসবো, এই আপনার কাছে আবার আসবো। একটু থাকি, আমাদের মিনহাজ মণ্ডলকে আমরা সম্ভবত হারিয়ে ফেলেছি। আমি যে জায়গাটায় আমি মানে বলতে চাই, মজেম হোসেন, এই জায়গাটায় আপনি 25,000 টাকায় শুরু করেছিলেন, সেই জায়গাটায় এসে 2016-তে হয়ে গেল 5 লাখ 6 লাখ। মাঝখানে আবার গত সরকারের সময় একটা দেখলাম যে 35,000 টাকার মধ্যে যাওয়া যাবে, তারপর আবার কিছু প্লাস মাইনাস করে 60,000 টাকা, সেটাও কিন্তু মানা হয়নি। কিন্তু এই মানুষগুলো আসলে কি লোভে পড়ে যায়? মানে আমাদের এখানে কাজ নাই এই জন্য 5.5 লাখ টাকা ধরলাম আমি, 5.5 লাখ টাকা খরচ করে তো মোটামুটি বাংলাদেশেও যদি একটু টুকটাক ব্যবসা করা যায়, ওখান থেকেও বেশি টাকা কামাই করা যাবে বোধ হয়, তাই না? আমি ঠিক মানে আপনার কাছ থেকে একটু শুনতে চাই। আমাদের মিনহাজ মণ্ডলকে পেয়েছি। মিনহাজ মণ্ডল, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? ভাই সরি। আচ্ছা, মজেম হোসেন আপনার কাছে শুনি, তারপর আমি মিনহাজ মণ্ডলের কাছে যাব। আসলে আমাদের দেশের লোকজন যখন জিয়াউর রহমান এই ক্ষেত্রটা শুরু করে, তখন কিন্তু বেকার সমস্যাটা একটা প্রকট ছিল। এই বেকার সমস্যার সমাধানের জন্য কিন্তু জিয়াউর রহমান এই উদ্যোগটা নিয়েছিলেন, এবং এটাকে আমাদের দাবি, বাইরের আমাদের একটা দাবি ছিল যে আমরা একটা স্বতন্ত্র মন্ত্রণালয় চাই, এবং আরও কিছু দাবি ছিল, যেমন লেবার পাসপোর্ট, লেবার ফেয়ার, এগুলো ছিল। কিন্তু আমাদের দেশনেত্রী ম্যাডাম খালেদা জিয়া আমাদের একটা দাবিকে অগ্রাধিকার দিয়ে এটা আলাদা একটা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় করে দেয়, যাতে শ্রমিকরা এবং আমরা যারা মানে এজেন্ট আছি সহজভাবে, সহজ পদ্ধতিতে যেন লোক পাঠাতে পারে। আসলে প্রথম দিকে যখন সিঙ্গাপুরে মানে মালয়েশিয়াতে গেছে, আর লোকগুলো ভালো ছিল, ভালো তার মানে টাকা পয়সা অর্জন করেছে, কারণ আমরা তার চাক্ষুষ প্রমাণ দেশ, রেমিটেন্স প্রবোর্ডে দেখলে হয়। আপনি একটা জিনিস দেখবেন, 16 সালে যখন সিন্ডিকেট হয়, ওই যখন থেকে এই মানে সিন্ডিকেটটা অ্যাপ্রুভ হয়, তারা মানে পাকাপোক্ত করে, তখন থেকে কিন্তু রিমিটেন্স প্রবাহটা মানে অনেক কমে গেছিল। কারণ ওই এই সিন্ডিকেটরা এই যে অতিরিক্ত টাকা নিত, টাকাটা যে পাচার করতো, এই টাকাটা তারা এই মালয়েশিয়াতে যে সমস্ত শ্রমিক ভাইয়েরা মানে অর্থ উপার্জন করতেন, তাদের কাছ থেকে টাকাটা দেশে পাঠাইতো না, তারা ওখান থেকে নিয়ে নিত হুন্ডির মাধ্যমে, এক্সচেঞ্জের মাধ্যমে। সিঙ্গাপুর থেকে নিয়েছে, সৌদি আরব তো নিয়েছে, দুবাই থেকে নিয়েছে, কাতার থেকে নিয়েছে। এইভাবে টাকাটা এত হাজার হাজার কোটি টাকা এইভাবে তারা মানে ওখানে মেকআপ দিছে, কিন্তু যার জন্য আপনার রেমিটেন্স প্রবাহটা তখন কমে গেছিল। এখনো যদি সিন্ডিকেট হয়, এখন যে রেমিটেন্স প্রবাহটা যেভাবে বাড়তেছে, অনেক ভালো অবস্থানে আসছে। যদি কালকা সিন্ডিকেট হয়ে যায়, পরদিন থেকে দেখবেন যে রিমিটেন্স প্রবাহ কমে গেছে। এটা আমি একেবারে মানে জোরালো ভাবে চ্যালেঞ্জ করে বলতে পারি এই কথা, কারণ আমি একজন পুরানো ব্যবসায়ী, অতএব কারণ আমার এগুলোর ক্ষেত্রগুলো সব জানা আছে। এখন যদি সরকারের নির্ধারিত বা আমরা যদি অ্যাকচুয়ালি সরকার যদি আমাদের সহযোগিতা করে, যদি এখানে আপনার ডাটা ব্যাংক তৈরি করেন, সেই ডাটা ব্যাংকের মাধ্যমে লোকগুলো যদি আমরা পাঠাই, তাহলে একটা ফিক্সড অ্যামাউন্ট এসে যাবে। তখন আমরা কেউ যারা মানে এজেন্ট আছে, আমরা কেউ অতিরিক্ত কোনো এজেন্টের পেছনে টাকা নিতে পারবো না, কারণ আমাদের লোকটা আসবে টাটা ব্যাংক থেকে। টাটা ব্যাংকটা সরকার কন্ট্রোল করুক। এটা আমাদের বিএমইটি আছে, আমাদের বয়সেল আছে, হ্যাঁ, ইভেন কি আমাদের বাইরার এখন কমিটি নেই, বাইরার নির্বাচনে বাইরার মাধ্যমে ডাটা ব্যাংকটা করা যেতে পারে। এটা আমাদের অতীত আমাদের এই প্রস্তাব না, ঠিক আছে, আমি বুঝতে পেরেছি মোটামুটি মজেম হোসেন। আমরা একটু ছোট বিরতি নিয়ে আসি, বিরতি নিয়ে এসে আবার তিনজনের সঙ্গে যুক্ত হই। মিনহাজ মণ্ডলের সঙ্গে যুক্ত হতে একটু সমস্যা হচ্ছে, আমরা একটু ঠিক করার চেষ্টা করি, আবার যুক্ত হচ্ছে আপনাদের সঙ্গে আলোচনায়। দর্শক, দূরদেশে সুখ দুঃখ থেকে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, সঙ্গে থাকবেন। দূরদেশে সুখ দুঃখ আয়োজনে আমন্ত্রণ আরেকবার, সঙ্গে আছি আমি মজুমদার জুয়েল। এ পর্যায়ে একটু জেনে নেব মালয়েশিয়ায় কর্মী পাঠানো বন্ধ এবং সিন্ডিকেট প্রসঙ্গ নিয়ে কিছু তথ্য আপনাদেরকে জানাই। প্রথমে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে চক্র বা সিন্ডিকেটের বিষয়টি সামনে চলে আসে বিগত কয়েক বছরের মধ্যে। অভিযোগ ওঠে দুর্নীতি, অনিয়ম এবং অর্থ পাচারের। এসব কারণে গেল 15 বছরে 3 দফা বন্ধ হয়ে যায় শ্রমবাজার। সবশেষ বন্ধ হয় গত বছর।
গেল বছর মালয়েশিয়ায় যেতে না পারা শ্রমিকের মধ্যে ৭,৯২৬ জন শিগগিরই দেশটিতে যেতে পারবেন। বাকিদেরও পর্যায়ক্রমে পাঠানো হবে বলে আইন উপদেষ্টা এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা জানিয়েছেন মালয়েশিয়া থেকেই ভিডিও বার্তায়। এমন পরিস্থিতিতে আবারও মালয়েশিয়ার শ্রমবাজার চালুর প্রক্রিয়া শুরু হচ্ছে। 1976 সাল থেকে মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানির যাত্রা শুরু বাংলাদেশের। এবার জানাই, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের পর বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার মালয়েশিয়া। গেল 2 বছরে 5 লাখের বেশি কর্মী গেছে দেশটিতে। বর্তমানে 15 লাখের বেশি বাংলাদেশি কর্মী কাজ করছে মালয়েশিয়ায়। এদিকে বন্ধ শ্রমবাজার চালু করতে 14 মে মালয়েশিয়া উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেন প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা। বুধ এবং বৃহস্পতিবার, মানে গেল বুধ এবং বৃহস্পতিবার, দুই দেশের যৌথ কারিগরি কমিটিও ফিরতি বৈঠক করেছে ঢাকায়। এগুলো মোটামুটি একটা তথ্য জানানোর চেষ্টা করলাম আপনাদেরকে। অতিথিদের সাথে আবারও ফিরছি আলোচনা। আমাদের সঙ্গে যুক্ত আছেন অভিবাসন বিশেষজ্ঞ আরমান পারভেজ মুরাদ, আছেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী এবং কমিউনিটি নেতা মোহাম্মদ মিনহাজ মণ্ডল, এবং আছেন বায়রার সাবেক সহসভাপতি AKM মোয়াজ্জেম হোসেন। তিনজনকে আবারও স্বাগত। মিনহাজ মণ্ডলের কাছ থেকে একটু নিয়ে নিই। প্রথম পর্বে আপনাকে আসলে কিছুই পাইনি। এই যে আমরা আমাদের দেশের সিন্ডিকেটের কথা বলছি, আমাদের দেশের সিন্ডিকেট শুধু না, মালয়েশিয়াতেও একজন বাংলাদেশি বংশোদ্ভূত মালয়, তার নেতৃত্বে সিন্ডিকেট আছে এবং স্ট্রং সিন্ডিকেট। এটা কখনো ভাঙা কি সম্ভব? কারণ আমরা যতটুকু শুনেছি বা অভিযোগ আছে, এটার সঙ্গে সরকারেরও অনেকেই নাকি জড়িত সিন্ডিকেটের সঙ্গে। আসলে এখানে আপনি যে প্রশ্নটা করছেন, এখানে ভাঙ্গা না ভাঙ্গা নির্ভর করে দুই দেশের সরকারের উপরে। দুই দেশের সরকারের উপরে নির্ভর করবে। আর এই জায়গাতে মনে করেন আসলে এই যে আমাদের মুরব্বী যে বলল যে 5 লাখ 5.5 লাখ টাকা দিয়ে একটা লোক এখানে আসে, মনে করেন এখানে অনেকেরই চাকরি নাই, অনেকের কোম্পানি আছে কিন্তু কাজ নাই। এই যে আমাদের একটা বাংলাদেশ থেকে যে এই প্রবাসে লোকগুলো যে আসে এই পরিশ্রম করে এবং কাজ পায় না, এবং বাংলাদেশে সুদের উপরে টাকা নেয়, গরু বেচে, তারা জমা জমি বিক্রি করে এই জায়গায় চলে আসে। আমি তো মনে করব আমাদের সরকারের এটার উপরে ফোকাস দেওয়া সবচেয়ে জরুরি দরকার। আমাদের গততে ফ্যাসিস্ট সরকার ছিল, তার উপরে তো আমাদের তো ভরসা ছিল না, কারণ তাই তো দেশটা লুট করার জন্য করছে এইগুলি। তাই এই সরকারকে আমরা আহ্বান করব যেন মালয়েশিয়াতে আরো 14টা দেশের লোক লিতেছে, সেই নিয়মই যেন বাংলাদেশের নিয়মটা থাকে। আমি বলবো না, আমি কোনো দেশের সরকারের নামই কোনো কিছু বলতে চাই না, তবে সেই নিয়মই যদি বাংলাদেশের শ্রম বাজার খোলা হয় মালয়েশিয়াতে, তাহলে আমার দেশের এই মধ্যমস্থি যে লোকজন যারা বাইরে যেতে চায়, বাইরে যায় বাংলাদেশকে উন্নতি করতে চায়, তারা অল্প পয়সায় মালয়েশিয়া আসতে পারবে। আর এই সিন্ডিকেটের মারুফতে যদি আসে, গত ফ্যাসিস্ট সরকারের আমলে যেটা হচ্ছে সেটা যদি এখনো হয়, তাহলে তো আমরা তো ফ্যাসিস্ট সরকার আমরা কিভাবে আমরা সরাইলাম। ফ্যাসিস্ট সরকারের লোকজন তো এখনো তার ভিতরে আছে। যেমন মিনহাজ মণ্ডল, মোটামুটি আপনার কথা মোটামুটি পরিষ্কার। আমি একটু এই যে আরমান পারভেজ মুরাদ, যেটি মিনহাজ মণ্ডল বলার চেষ্টা করলেন, যে পৃথিবীর আরো 14টি জায়গা থেকে, 14টি দেশ থেকে মালয়েশিয়ায় শ্রমিক যায়। তার মধ্যে ভারত আছে, নেপাল আছে, ভুটান আছে, বিভিন্ন দেশ আছে। একই নিয়মে আমরা যাই না। মানে বাঙালিদের নিয়ে এই টানা হেঁচড়া, বা বাঙালিদের মধ্যেই এই, আমি যদি বলি যে 2 নম্বরই, কেন এই প্রবণতাটা? কেন? আপনি কেমনটা দেখে আসলেন ওখান থেকে? ধন্যবাদ। আসলে মির্জাফর ওই যখন সিরাজউদ্দৌলাকে পরাজিত করা হলো, তার পাশেও কিন্তু এই বাঙালি, তারই সহযোগী মির্জাফর কিন্তু তার সাথে বেইমানি করেছে। এই বেইমান, এই বাঙালি মানে ব্লাডের। আমরা কোনো কারণে সংযোগটা হারিয়ে ফেলেছি আরমান পারভেজ মুরাদের। একটু আবার আসবো এই কথা। হ্যাঁ, পেয়েছি নিজেরটা। জি, যে আমি
আপনার ভিডিওটা বোধহয় অফ হয়ে গেছে। আরমান পারভেজ মুরাদ, একটু সংযোগ হবেন আবার। একে মোয়াজ্জেম হোসেন যে কথাটা আসলে বলার চেষ্টা করলেন যে 14টা দেশ যদি যে সিস্টেমে যেতে পারে, আমরা কেন যেতে পারি না? আসলে আমি বলবো না মুরাদ? জি না, আপনি বলেন, আর মুরাদ ভাইটা একটু আমরা একটু আসলে সময় নিই। মালয়েশিয়া 14টা সোর্স কান্ট্রি থেকে মানে লেবার নেয়। সেটা হলো বাংলাদেশ, নেপাল, ভারত, মায়ানমার, ইন্দোনেশিয়া এবং এরকম 14টা দেশ থেকে লোক নেয়। একমাত্র সিন্ডিকেট বাংলাদেশ, আর বাকি 13টা দেশে কোনো সিন্ডিকেট নাই। আপনি দেখেন এই নেপালেও চাইছিল তারা সিন্ডিকেট করার জন্য, সেই নেপালের অ্যাসোসিয়েশন গভর্নমেন্ট ক্লিয়ার জানাই দিচ্ছে যে আমার এখানে কোনো সিন্ডিকেট হবে না, যত এজেন্ট আছে সবাই উন্মুক্ত হবে কাজ করবে, যাতে স্বল্প খরচে স্বল্প ব্যয়ে মালয়েশিয়া যেতে পারে। আপনাকে আরেকটা কথা বলি, এখানে দুর্নীতিরা সিন্ডিকেটরা কি করে আপনি একটু মজার জিনিস, প্রথমবার যখন করলো তারা শুধু সিন্ডিকেটে অন্তর্ভুক্ত হওয়ার জন্য 3 কোটি করে টাকা নিচ্ছে। 22 সালে যখন তারা আবার সিন্ডিকেট করলো, শুধু সিন্ডিকেটে অন্তর্ভুক্ত হওয়ার জন্য প্রথমে 5 কোটি, পরে 8 কোটি। আর এইবার তারা সেই চাঁদা দাবি করছে সিন্ডিকেটে অন্তর্ভুক্ত হইলে 14 কোটি করে টাকা দিতে হবে। এরা কারা নিচ্ছে? এরা কারা? বাংলাদেশের নূর আলী, স্বপন এবং দাতুক আমিন নূর, এই নিয়ে টাকাটা পাচার করে কইরা মালয়েশিয়ান কাউন্টার পরে এরা এখনো সক্রিয় এই চক্রটা এখনো সক্রিয়। আরেকটা জিনিস দেখেন, তারা যে স্বপন, নূর আলী এবং আমিন নূর, তারা যে একটা অ্যাপস রেডি করছে, যেটা BMWCS যেটাকে বলে, যেটা দিয়ে তারা অনলাইনে ভিসাটা করে, এই ভিসাটা করার জন্য প্রতি প্যাসেঞ্জারের কাছ থেকে 1,52,000 টাকা করে নিচ্ছে প্রত্যেকের থেকে। এখন আপনার 8 লক্ষ লোক গেছে, সে 8 লক্ষ লোক আপনি ইন্টু 1,52,000 দেখেন কত হাজার কোটি টাকা পাচার হয়েছে। এখন আমাদের কত হয়েছে, মানে এই সিন্ডিকেটের বিরুদ্ধে নূর আলী, স্বপন, জাতিমনুর সহ যারা সিন্ডিকেটে ছিল তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। একটা মামলা হইলো, এখন সিআইডিতে আছে, থানাতে আছে এবং দুদকে আছে। কিন্তু তারা এত প্রভাবশালী, এই দুর্নীতির বিরুদ্ধে বর্তমান সরকারও পদক্ষেপ নিচ্ছে না। এই মানে হ্যাঁ না, এটা একটা অবাক করার মতো ঘটনা মোয়াজ্জেম হোসেন, যে দুর্নীতির বিরুদ্ধে এই সরকারও ব্যবস্থা নিতে পারছে না। সিন্ডিকেটের কাছে হাত গুটিয়ে ফেললে তো হবে না, কারণ যে আন্দোলনের ফলে এই সরকার যদিও সিন্ডিকেটের কাছেই হার মেনে যায় তাহলে তো হলো না। আরমান পারভেজ মুরাদ, আমি যেটা প্রশ্ন করেছিলাম আগেই, যে এই যে আমাদেরকে নিয়ে এত সিন্ডিকেট, এত টানা হেঁচড়া, আমাদের আসলে রক্তেই সমস্যা আছে কিনা? আপনি বলছিলেন মীর জাফরের কথা। হ্যাঁ, এটা খুবই সত্য যে দেখেন যে সবার নাম স্পষ্ট, তাদের নামে কেস হয়েছে এবং সবাই জানে এই সিন্ডিকেটের হোতা কারা। তো সরকার পারে না এমন কোনো কাজ তো করেছি, মানে সরকারি লোকজন যাদেরকে আমরা সিন্ডিকেটের মধ্যে ওরা নিয়েছে। কারণ মালয়েশিয়া দেখেছি যে মালয়েশিয়াতেও এই ঘুষটা চলে, মানে পুলিশ প্রশাসন এরা কিন্তু ঘুষ খায়, মানে এই অভ্যাসটাও নাকি বাঙালিরাই দিয়েছে। আমাদের বাঙালিরা বলতে বাংলাদেশি বাঙালিদের আমাদের এই সমস্যাটা কবে দূর হবে জানি না, তবে আমাদের সবাইকে সচেতন হতে হবে এবং চেষ্টা করতে হবে যে পৃথিবী আসলে খুবই ছোট সময়ের জন্য, আমরা নিজেরাও অনুভব করছি এত অল্প সময়ের জন্য পৃথিবীতে এত বেশি চিট বাটপারি বা এই যে সিন্ডিকেট করে নিজের সুবিধা, কত আর হাজার হাজার কোটি টাকা দিয়ে যে নূর আলী বা যাদের নাম বলা হচ্ছে, দাতো আমিন, আমি জানি যে একসময় মালয়েশিয়া গল্প শুনেছি যে একসময় লোকজন গিয়ে রাস্তায় ফেলে রেখেছিল, মালয়েশিয়ান গভর্নমেন্টের যা আছে সব কিনে রেখেছে। তো উনি তো চিহ্নিত, বা যাদের নাম শুনছি তারা তো একেবারে সামনে আছে। মিনাজ মন্ডল, ওই যে যার কথা বলা হচ্ছে বিশেষ করে দাতো আমিন, তার প্রভাবেই নাকি মালয়েশিয়া মোটামুটি সিন্ডিকেটটা চলে, মানে সে কি খুব প্রভাবশালী, মানে সরকারের উপরে সরকার, এরকম কিছু? না শোনেন, এখানে শোনেন, আমি অন্য দেশের লোক আমি কেন দোষাত্ম করব? আমি আগে আমার নিজের ঘরটাকে সামাল করি না কেন, তারপরে অন্য ঘরে আমি ঢুকবো? আমি বলতে চাই যে আমার দেশে এখন জনগণের একটা ম্যাগনেট নিয়ে একটা সরকার এসেছে। সেই সরকার যদি এই সরকারের কাছে বলে, তাহলে তো আমার মনে হয় না যে অন্য কেউ এই জায়গাতে আসে মনে করেন কোনো সুযোগ নিতে পারবে। আচ্ছা, বুঝতে পারছি। আমি কিন্তু আপনারা হয়তো জানেন, এই আসিফ নজরুল স্যার আসলো এখানে, আমি কিন্তু এখানে এম্বাসিতে স্মারক লিখি কিন্তু তাকে জমা দেওয়া হচ্ছে
আচ্ছা। এবং সবকিছু তার ভিতরে ডিটেল লেখা দেওয়া আছে। হ্যাঁ, উনি যদি ওইভাবে ওটা ফলো করে তাহলে আমি মনে করি এই যে আমাদের এখানে যে 15 লক্ষ লোক আছে তাদেরও ভালো হবে এবং যারা নতুন আসবে তাদেরও ভালো হবে। আবার আর একটা কথা, এই যে দেখেন এখানে একটা পাসপোর্ট দিচ্ছে, এই পাসপোর্ট দিচ্ছে ওই যে একটা কোম্পানিকে দিয়েছে, ওইটার নাম কেন কি জানো, স্কেল। ওই কোম্পানিটাকে তো আমাদের সরকার কন্ট্রোল করতে পারতেছে না। ওখানে যায় দেখেন প্রতিটা দিন লোক আমাদের প্রবাসী থেকে তারা ছুটি লিয়া, কোম্পানি থেকে ছুটি লিয়া পাসপোর্ট করতে আসে, তাদের হয়রানি, তাদের একটা নাম্বার নিতেও লাগে 300 রিঙ্গিত, 500 রিঙ্গিত, এইভাবে করতেছে। তাহলে আমাদের এই সরকার, আচ্ছা, সেটা নিয়ে হয়তো আরেকদিন আলোচনা করা যাবে। আমরা একটু সিন্ডিকেটের জায়গাটা, এটা অবশ্যই একটা সিন্ডিকেটের হাতে, অবশ্যই এটাও সিন্ডিকেটের হাতে, একদম পরিষ্কার। এমবাসির মাধ্যমে হবে, এমবাসি দরকার হলে একটার কাছে 3টা বিল্ডিং ভাড়া নেবে। ওকে, কেন এইগুলি সিন্ডিকেটে চলে যায়? আরেকজনের কাছে যাবে, রাইট। আরমান পারভেজ মুরাদ, আপনার আসলে নেটওয়ার্ক মাঝে মাঝে সমস্যা হচ্ছে, আমরা হারিয়ে ফেলছি আপনাকে মাঝে মাঝেই। সেই জায়গাটায় আমি আবার আপনার কাছে আসতে চাই যে এই যে আমাদের এই মানুষগুলোকে নিয়ে এত টানাহেসটা আমরা নিজেরাই তৈরি করছি, সেটাই তো বলার কথা। পাশাপাশি হচ্ছে কিছু মানুষের নাম মোয়াজ্জেম হোসেন একদম উল্লেখ করে দিলেন, বিশেষ করে 3 জনের নাম তো বারবার উনি উল্লেখ করলেন। তো সেটি যদি প্রমাণিতই হয়, সেটি যদি মোটামুটি জানাই থাকে, তাহলে সরকার তাদেরকে ধরে না কেন? এখন পর্যন্ত তাদেরকে হাত দিয়েছে বলে তো আমরা শুনিনি। না, হাত দেয়। জি, আরমান পারভেজ মুরাদকে বোধহয় আবারও হারিয়ে ফেলেছি আমরা। একটা বিরতি নিয়ে এসে শেষ পর্যায়ে আবারও 3 জনের সঙ্গে যোগাযোগ আবার কথা বলবো। দর্শক, আপনারা আছেন আমাদের সঙ্গে। দূরদেশে সুখ দুঃখ থেকে নিচ্ছি আরও একটা বিরতি। দূরদেশে সুখ দুঃখ আয়োজনে আমন্ত্রণ আমরা একবার সঙ্গে আছি আমি মজুমদার জুয়েল। আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন আরমান পারভেজ মুরাদ, আছেন মোহাম্মদ মিনহাজ মন্ডল এবং AKM মোয়াজ্জেম হোসেন। স্বাগত আপনাদের 3 জনকে আবারও। আরমান পারভেজ মুরাদ, আপনার কাছে শুনি, আসলে এই সিন্ডিকেট ভাঙার, নিয়ন্ত্রণ করার ক্ষমতা নাই আমাদের? নিশ্চয় আছে, কেন থাকবে না? শুধুমাত্র দরকার হচ্ছে সদিচ্ছা এবং যারা ক্ষমতায় যাচ্ছে তাদের একটু সততা। কাদের জন্য? আমার দেশবাসীর জন্য, আমার রেমিটেন্স যোদ্ধা বলছি তাদের জন্য। তো এটা যদি এত বড় বড়, আপনি দেখেন যে নুসরাত ফারিয়াকে একটা মামলা দিয়ে জেলে পর্যন্ত ঢুকাইলো, কারাগারে। তো এই কত ক্ষমতা, তাই না ওদের? যাতা মানে মিথ্যা মামলা হলেও কোনো সমস্যা নেই, কিন্তু যাদের ক্ষেত্রে এইটা প্রযোজ্য করা দরকার তাদের ক্ষেত্রে আমরা নীরব থাকছি। নিশ্চয়ই এখানে কোনো স্বার্থ আছে। টাকা দিয়ে আসলে এখন পৃথিবীতে সবকিছু কিনে ফেলা যাচ্ছে এবং টাকার অনেক ক্ষমতা। তো এই টাকার জন্যই কিন্তু সবাই এই ছুটি এই সিন্ডিকেট সময়ের জন্য, এই যে আপনার প্রোগ্রামের এত সুন্দর একটা নাম যে সুখ দুঃখ, সুখ কিন্তু মালয়েশিয়ায় আছে, অনেক সুখ আছে। এত সুন্দর আবহাওয়া, এত সুন্দর খাবার দাবার, রাস্তাঘাট এবং এত সুন্দর 4-5টা কমিউনিটি একসাথে থাকে, কিন্তু কোনো জায়গায় কোনো মারামারি, ঝগড়া, বিবাদ এসব দেখতে পাওয়া যায় না। আমরা একটা জাতি, আমরা বাঙালি জাতি, আমরা বাংলাদেশি, আমরা বাংলা 1000 বছরের আমাদের ইতিহাস এবং আমরা সেই চর্যাপদ থেকে জার্নি শুরু করেছে। এবং মালয়েশিয়ান কিন্তু কোনো ওইরকম কোনো ইতিহাস নাই, কিন্তু তারা দেখেন একটা কি সুন্দর একটা সিস্টেম তৈরি করছে। কারা করেছে? ওদের সরকার। ও এত সুন্দর নিয়ম কানুন, সবকিছুই নিশ্চিন্তে নির্বিঘ্নে চলছে। কিন্তু আমাদের এখানে এত হানাহানি, এত মারামারি, এত সিন্ডিকেট, এত কেন? শুধুমাত্র বাংলাদেশই মনে হয় পৃথিবীর মধ্যে একটা দেশ যে দেশে আমাদের লোভ লালসা, আমাদের স্বার্থ, আমাদের নিজেদেরকে নিয়ে ভাবা, মানে নিজেদের পরিবার এবং এইসব করে আমরা শেষ হয়ে গেলাম। তো এখনো সময় আছে, এখনো বিশ্বে উন্নত দেশে কাতারে, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড একসময় বাংলাদেশের থেকেও পিছিয়ে ছিল, কিন্তু আজকে দেখেন তারা কিভাবে এগিয়ে গেছে। তো আমরা আমাদের সদিচ্ছা যদি থাকতো, আমরা যদি আমাদের সরকার যদি সততার মধ্যে দিয়ে দেশ পরিচালিত করতো এবং আমরা যদি বুঝতে পারতাম যে সেকেন্ডে নাই ভরসা, যে মরে গেলে সবকিছু শেষ হয়ে যাচ্ছে এবং এত চিট বাটপারি, এত দালালি করে মানুষের কষ্টের টাকা ছিনিয়ে নেওয়ার কোনো অধিকার আমার নাই। তো এগুলো যদি আমরা ভাবতে পারতাম তাহলে নিশ্চয়ই একটা খুব সুন্দর গিয়ে আমাদের মালয়েশিয়ায় যে
কষ্টের জীবন আমার প্রবাসী ভাইদের, এবং সেখানকার স্থানীয় এই অ্যাম্বাসি, এই নানা প্রত্যেকেই মানে টাকার কাছে সবাই বিক্রি হয়ে যায়। এখানে ধরেন যে একটা পোস্টিং নিতে গেলেও অনেক টাকা দিয়ে যেতে রয়েছে। তো আমার মনে হয় যে যদি সরকার ইচ্ছে করে তাহলে এগুলো খুবই সহজেই নির্মূল করে ফেলতে পারবে। জি, মিনহাজ মন্ডল, 1 সেকেন্ডের নাই ভরসা, যেটি আরমান পারভেজ মুরাদ বললেন, এই ভয়টা কি আমাদের মধ্যে কাজ করে না নাকি? মানে আমাদের কত টাকা লাগে, মানে আমাদের এটা ওই যে এখন শুনি না, এখন নানা ধরনের দুর্নীতি কথা শুনি, এক একজনের হাজার কোটি, হাজার হাজার কোটি, শত শত কোটি। একটা মানুষের বাঁচতে গেলে, পরিবার পরিজন নিয়ে খুব ভালো হয়ে বাঁচতে গেলে কত টাকার প্রয়োজন? এত লোভ কেন আমাদের মধ্যে? আমরা এমন একটা জাতি, এই জাতির লোভ কোনোদিনই শেষ হবে না। আর এই যে আপনাকে বলি, এই যে সিন্ডিকেট, মানে ওই যে কথায় আছে না, যে শস্যের দিয়ে আমি ভূত ছাড়াবো সেই শস্যের ভিতরই দোষ। আপনি দেখেন, এই যে বড় ভাই বলল ওই যে নায়িকা ওই যে নূরজাহান গ্রেপ্তার করছে, এটা আসলে গ্রেপ্তার করা, এটা হলে ওই যে ফ্যাসিস্ট সরকার ছিল না, তারই একটা অংশ। ওই যে এই আমাদের প্রেসিডেন্ট, আমাদের প্রেসিডেন্ট যে ওই যে ভাগে চলে গেল, ওটারে ঢাকা চাপা দেওয়ার জন্য এই কামটা তারা করছে। এটা হলে শেখ হাসিনার লোকজন, এই হারামজাদারা এখনো এর ভিতরে আছে, এই পলিটিক্সই খাটাচ্ছে। আমরা মালয়েশিয়াতে, আমি 29 বছর ধরে মালয়েশিয়াতে আছি। মালয়েশিয়াতে আমি 29 বছর ধরে, এই শেখ হাসিনাকে আমি ভালো মতোই চিনি। ও একটাকে ঢাকা চাপা দিলে আর দুটারে, একজন মার্ডারের কেস ঢাকা চাপা দিতে আরো 6 জনকে ওই মারবে। এই ক্যাটাগরিতেই এই যে এই নায়িকাটা অযথা ফেসে গেছে। এই বড় ভাইয়ের কথা আমি একমত। তবে এই সিন্ডিকেটকে আপনারা যদি করতে চান, তাহলে এই সরকারকে আগে আসতে হবে। সরকার ছাড়া এই সিন্ডিকেট মুক্ত হবে না। কারণ কোনো দেশের, মালয়েশিয়ার সরকারেরা চায় না যে দুর্নীতি হোক। এখানে সরকারের সাথে সরকারের লিঙ্ক থাকা লাগবে। এই যে উনি যে এই যে মালয়েশিয়া আসলো, মালয়েশিয়া থেকে যাওয়ার পরে আসিফ নজরুল, সরকারের টাকা, সরকারের খরচা এসেছে। উনি কিন্তু একবারও মুখ দিয়ে বলেনি সিন্ডিকেটের ব্যাপারে কি করছে, একবারও বলেনি, আমরা কিন্তু শুনি নাই। কিন্তু উনি কিন্তু অন্য ব্যাপারে বলছে। কিন্তু আসল যেটা মালয়েশিয়া বাংলাদেশের জনগণ যেটা চাচ্ছে, যেটার একটা ফয়সালা চাচ্ছে, সেটা কিন্তু উনি মুখ দিয়ে এখনো বলেনি নাই। তার মানে উনি সেটিং হয়ে গেছে। এটা হলে আমাদের প্রবাস থেকে, আমাদের বইয়ের বিশ্বের থেকে আমি এই দাবি করি উনি সেটিং হয়ে গেছে। জি, মিনহাজ মন্ডল, অনেক পরিষ্কার আপনার কথা। মোয়াজ্জেম হোসেন, ওই যে আমি বারবার বলছি যে আপনিও তো ব্যবসা করছেন বহু বছর ধরে, এখনো ব্যবসা করে যাচ্ছেন, দুদিনের ব্যবসা করেন নাই, সে কারণে হয়তো মানুষের সঙ্গে এই 2 নম্বর এটা করেন নাই। কিন্তু যারা করে না, যারা ভাবে না, তারা দেশটাকে কোথায় নিচ্ছে? কারণ আমার এই দেশটা, আমরা বারবার বলছি, তৃতীয় বৃহত্তম শ্রমবাজার হচ্ছে মালয়েশিয়া। 15 লাখ আছে। গত এই 15 বছর 17 বছর ধরে যদি রেগুলার যেতে পারতো, এটি হয়তো 30 লাখে পার হয়ে যেত। কিন্তু সেটি আমরা আটকে দিলাম। লাভটা কার হলো? তাদেরও কিন্তু লাভ হলো না, দেশটারও লাভ হলো না, এবং বেকারত্ব ঘুচলো না। এখন কথা হচ্ছে, যদি আমরা এই শ্রম বাজারটাকে যদি স্বচ্ছতায় আনতে চাই, শ্রমিক আমাদের রেমিটেন্স যোদ্ধাদেরকে যদি স্বল্প খরচে, লো মাইগ্রেশন কস্টে যদি আমরা পাঠাইতে চাই, তাহলে সর্বপ্রথম এই সিন্ডিকেট বন্ধ করতে হবে। এবং এই সিন্ডিকেটের যে মূল হোতা 3 জন, যেটা বললাম, নূর আলী, স্বপন এবং দাতু আমিন নূর সহ যারা প্রথম 10 জন, এর ভিতরে পতিত সরকারের মন্ত্রী এমপিরা জড়িত, তাদের নামে মামলা হয়েছে। এই মামলাগুলোকে সচল করে দ্রুততম সময়ের মধ্যে তাদেরকে আইনের আওতায়, তাদেরকে ইন্টারপোলের মাধ্যমে অ্যারেস্ট করে আনলে, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিলে, তাহলে এই সিন্ডিকেট বন্ধ হয়ে যাবে চিরদিনে। এবং সিন্ডিকেট বন্ধ হইলে স্বল্প খরচে লো মাইগ্রেশন করতে আমাদের দেশের শ্রমিকরা মানুষে যেতে পারবে। আচ্ছা মোয়াজ্জেম হোসেন, এই যে সিন্ডিকেটের কথাগুলো বলছেন, এখন যে এই যাদের কথা বলছেন, তাদেরকে নিয়ে সরকারের সঙ্গে কিন্তু আলোচনা হয়েছে। এই যে এখন অন্তর্বর্তী সরকার আছে, বিপ্লবের মাধ্যমে যে সরকার গঠিত হয়েছে, আসিফ নজরুলের সাথে একাধিকবার আমরা এটা মিটিং করছি, আমরা মানববন্ধন করছি, আমরা প্রেস কনফারেন্স করছি, আমরা প্রধান উপদেষ্টাকে আমরা স্মারকলিপি দিচ্ছি, এবং ওখানে এই কথাগুলো কিন্তু আমাদের স্পষ্ট বলছি যে সিন্ডিকেট বন্ধ করতে হবে, তাদেরকে আইনে আওতায় আনতে হবে,
যে মামলাগুলা যেগুলো মানে বন্ধ করে রাখছে টাকার জোরে, ওদের কাছে হাজার হাজার কোটি টাকা আছে, এই মামলাগুলোকে সচল করে দ্রুত সময়ের মধ্যে এটা বিচার করতে হবে, একেবারে দ্রুত সময়ের মধ্যে। কিন্তু কোনো উত্তর পেয়েছেন? কোনো উত্তর পেয়েছেন এখন পর্যন্ত সরকারের কাছ থেকে? কোনো উত্তর পেয়েছেন? কোনো উত্তর পাচ্ছি না। ওনাদেরকে বুঝায়, আসিফ নজরুল সাহেবকে বুঝায় যে মার্কেট খুলতে হবে। আরে মার্কেট খুলবেন কিসের জন্য? মার্কেট তো খুলবেন দেশের জন্য, দেশের শ্রমিক যারা রেমিটেন্স যোদ্ধা তাদের জন্য। তা আপনি মার্কেট খুললেন, শ্রমিকেরা পিঠা মাটি বিক্রি করে তাজা হাওলাত করে ধরকার্য করে বিদেশ যাবে, যেই টাকা উঠেছে তাদের 2 বছরও পারবে না। এই শ্রমিক পাঠায় লাভটা কি আমাদের? আমরা শ্রমিক পাঠাইতে হবে, 3 মাসের মধ্যে তাদের খরচটা উঠতে হবে। আমরা অতীতের লোক পাঠাইছি এরকমই, আমি সিঙ্গাপুরের লোক পাঠাইছি, হিসাব করছি 3 থেকে 4 মাসের ভিতরে টাকাটা উঠে যায়, এইভাবে লোক পাঠাইছি। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, চ্যালেঞ্জ, আমার বিরুদ্ধে কোনো অপবাদ নাই। আর আমি এই 16 সাল থেকে এই পর্যন্ত মালয়েশিয়াতে আমি একটা লোক পাঠাই নাই। আমার কাছে অপরাধ আমি এই 5.5-6 লক্ষ টাকা দিয়ে একটা মানুষের কাছে বলবো, এই কথাটাই আমার মুখ দিয়ে আসবে না। আমি যে লোক পাঠাইছি 1 লাখ টাকায়, যে লোক পাঠাইছি 60-70 হাজার টাকায়, মানে মালয়েশিয়া প্ল্যান্টেশনে, আমি তাদেরকে কিভাবে বলবো যে তোমরা 5 লাখ টাকা দিবে কোথা থেকে? যে লোকটা 5.5 লাখ টাকা 6 লাখ টাকা দিতে পারে, হ্যাঁ কি বিদেশ যাবে নাকি? ওই তো ধার কর্য কইরা, লোন নিয়া, ভিটামাটি বিক্রি করা, বউ সোনা গানা বিক্রি করা এই টাকাগুলো দেওয়া যায়। আর এই নরপশুরা, এই নুরালি স্বপন এবং তা তো আমিন সহ, এই যে আপনার মানে কুশিরব আছে, ওই যে লেফটেন্যান্ট জেনারেল মাসুদ চৌধুরী এবং লোটাস কামাল এবং আপনার ওই যে বেনজির, তারপর দিয়া আপনার ওই হাজারি এবং মাহি এবং এই লোকগুলো, এদেরকে কেন সরকার আইনের আওতায় আনে না? কেন এই মামলায় তাদেরকে জড়ায় না? কেন টাকাটা যে পাচার হয়েছে টাকাটা কেন উদ্ধার হচ্ছে না? আজকে আরমান পারভেজ মুরাদ, আমি একটু আপনার কাছে আসি। হ্যাঁ, আমি তো শেষের দিকে প্রায়। আমি আরেক মিনিট কথা বলে দিই। জি। স্বপন একটা কোম্পানিতে চাকরি করতো, হ্যাঁ, সেই স্বপন আজকে হাজার হাজার কোটি টাকার মালিক। বসুন্ধরায় তার 20 বিঘার মতন জমি কিনছে সে, এই মানে এই ইয়া করে সিন্ডিকেট করে। তারপর নুরালি। তো এদেরকে যদি সরকার এত বড় অন্যায় অপকর্ম দেশের সাথে করছে, তাদেরকে কেন সরকার বিচারের আওতায় আনে না? আর সিন্ডিকেট বন্ধ করে দেব। আর মালয়েশিয়ার কোম্পানিগুলো তারা কিন্তু তাদের ফার্স্ট প্রায়োরিটি হলো বাংলাদেশ ওয়ার্কার, কারণ বাংলাদেশ ওয়ার্কাররা ওখানে মদ খায় না, ওখানে মারামারি করে না, তারা যতক্ষণ সময় পায় তারা কাজই করে অর্থ উপার্জনের জন্য। জি জি, একদম পরিষ্কার। কিন্তু এই যে মানুষগুলো যাচ্ছে, যে আপনি বারবার একটা জিনিস বলার চেষ্টা করলেন, আমরা রেমিটেন্স যোদ্ধা বলি, কিন্তু এই যোদ্ধাদেরকে কোনো রকম আসলে সম্মান পর্যন্ত করি না। সরকারের মানসিকতার পরিবর্তন মনে হয় কি হবে কখনো? আগের আমলে যা ছিল এখনো তাই, একটা কি যেন একটা বসার জায়গা করে দিয়েছি আমরা, একটু কি এখানেই শেষ? হ্যাঁ, খুবই সত্য। আসলে আমরা যতক্ষণ পর্যন্ত নিজেরা না বদলাবো, নিজেদের মানসিকতা যতক্ষণ পর্যন্ত না বদলাবে, ততক্ষণ পর্যন্ত এটার সমাধান হবে না। কারণ আশরাফুল মখলুকাত মানে শ্রেষ্ঠ জীব মানুষ, তাহলে মানুষকে প্রথম সম্মানটা করতে হবে। এবং প্রতিটা জীবে নাকি আল্লাহ তাআলা রয়েছেন, ওনারই সৃষ্টি। তাহলে আমাদের প্রত্যেকটা জীবের প্রতি একটা প্রেম, একটা শ্রদ্ধা থাকা দরকার। তো মানুষের প্রতি যে সর্বশ্রেষ্ঠ জীব, তাদের প্রতি আমাদের এই নিগৃহ এবং তাদেরকে যে অপদস্থ, তাদের সাথে প্রতারণা, তাদেরকে সবসময় হেয় প্রতিপন্ন করা, এবং আমরাই করতেছি, বাঙালিরাই। এবং আমরা কিন্তু এইসব টাকা নিয়ে গিয়ে ক্লাবে উড়াই দিচ্ছি, নিজে একটা ভালো গাড়িতে চড়তেছি, ভালো খাচ্ছি, ভালো যাচ্ছি, হ্যাঁ, নিজে অনেক বেশি এম্পাওয়ারমেন্ট নিয়ে চলছি। কিন্তু পেছনে তো আমার ওই রেমিটেন্স যোদ্ধা যাকে বলছেন, যার টাকায় আমি সমৃদ্ধ হচ্ছি, আমার দেশের পরিবারগুলো। যে কালকে একটা ফেসবুকে দেখলাম যে শুধু পান্তা ভাত খেয়ে সে ভদ্রলোক গত 29 অনেক বছর সে শুধু পান্তা ভাত খেয়ে 3 কোটি টাকা দেশে পাঠিয়েছে। হ্যাঁ, তো এই যে দেশ সমৃদ্ধ হচ্ছে, তার পরিবার সমৃদ্ধ হচ্ছে, পরিবার কি একবার ফিল করে? আমরা কি ফিল করি? আমার ভাই যখন বিদেশে থাকে সে কি পরিশ্রম করে, এই যে আমি থেকে আসলাম আমি কি পরিশ্রম করি, এই যে মিনাদ মন্ডল ভাই আছেন 29 বছর, উনি কি পরিশ্রম করেছেন বা করেন, এখন এই গাড়ির মধ্যে উনি বসে আছেন, কারণ ওনার এখনই হয়তো ছুটতে হবে আরেকটা জায়গায়। হ্যাঁ, একটা মিটিং থেকে বেরিয়ে এসে উনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, মিটিং থেকে বেরিয়ে এসে গাড়িতে। তো এই যে পরিশ্রম, এত কিছু কিসের জন্য? একটা সুন্দর জীবনের জন্য, একটা সুন্দর পৃথিবীর জন্য, এবং পৃথিবীটা সেটাই হয়তো আমরা অনেক কিছু বুঝি সবার জন্য। জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। সময় একদম শেষ। আরমান পারভেজ মুরাদ, অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা সময় দেওয়ার জন্য। মোয়াজ্জেম হোসেন, আপনাকেও ধন্যবাদ। মিনহাজ মন্ডল, আপনাকে, তিনজনকে ধন্যবাদ, অনেক কৃতজ্ঞতা আপনাদের প্রতি। আমার সময় একদম শেষ করতে হবে। আরেকদিন অবশ্যই চেষ্টা করব আরও অনেক কিছু নিয়ে আলোচনা করার জন্য। আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ, আপনারা সময় দিয়েছেন। আপনাদের মাধ্যমে অবশ্যই আমাদের দর্শক যারা শুনছেন তারা আরও সমৃদ্ধ হবেন,
অনেক কিছু সিদ্ধান্ত নিতে সহজ হবে। অনেক ধন্যবাদ আপনাদেরকে। দর্শক, আপনাদেরকে ধন্যবাদ, আপনারা যারা ছিলেন আমাদের সঙ্গে। আপনাদের সুখ দুঃখের কথা আমরা জানাবো, তবে সব কথা যে আমরা জানি তা কিন্তু নয়। এমন অনেক কথা, ঘটনা, সাফল্য আছে আপনাদের, যা আমাদের জানতে হবে, আর আমরা জানলে জানবে জাতি, জানবে বিশ্ব। তাই আপনারা কি জানাতে চান, কি বলতে চান, আমাদেরকে জানান। কোনো ভিডিও বার্তাও পাঠাতে পারেন আমাদের ঠিকানায়। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা ক্যাপিটাল লেটারে durdesh.dbc@gmail.com এই ঠিকানায়। ভালো থাকবেন, খুব ভালো। আবার দেখা হবে আগামী শুক্রবার। ডিবিসির সঙ্গে থাকুন।